মিষ্টি তো দূরের কথা, কথাই কয় না বললাম। আমার সাথে মিষ্টি খাওয়া এটা কাজ হইব, মিষ্টি খাওয়া কথাই কয় না, তাহলে এগুলো বাংলা রেখা লাভ নাই। তখন কত তো যাবে 24 এ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কখন যদি পক্ষ বাদী হলো বিদেশ, পক্ষরা যদি মামলা ট্রান্সফার করতে চায়, তাহলে বরখাস্ত দায়েরের পর বিপরীত পক্ষকে নোটিশ দিতে হবে এবং শুনতে হবে, মানে সঙ্গে সুযোগ না দিয়া মামলা বদলি করা যাবে না। আর যদি কোর্ট সুমোটো করে তাহলে নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা নাই। ছোট্ট ছোট্ট পয়েন্ট দিয়ে বেশি নম্বর তুলে এটা ফ্যাক্ট দিয়ে দিল, ফ্যাক্টগুলো মনে থাকবে তো, তার একটা ফ্যাক্ট দিল যে এরকমের মামলা কোর্ট এই নিজেই ইয়ে করছে, ট্রান্সফার করছে এবং পক্ষ থেকে কি করে না নোটিশ না দিয়েই মামলা ট্রান্সফার করছে। অনেক সময় কিন্তু এইভাবে প্রশ্ন আসছে যে নিম্নলিখিত, এগুলো আমাদের ইউনিভার্সিটি আসছে, এটা ধরো যে নিম্নলিখিত আদেশগুলোর বৈধতা যাচাই করুন, জাস্ট টিকার মতো নিম্নলিখিত আদেশগুলোর বৈধতা যাচাই করুন। এক নম্বরে যে এরকমের কোন পক্ষকে বৈধ না করেই কি করছে না মামলা ট্রান্সফার করছে। এক, দুই, আপনার এপিডেভিট ছাড়া, এপিডেভিট ছাড়া 13 দিয়েছে কোর্ট, সে দরখাস্ত মঞ্জুর করছে, ঠিক আছে। এরপরে হলো আপনার সরকারকে নোটিশ দেয় নাই, সরকার 30 দিনের মধ্যে জবাব দাখিল করে নাই, না করায় একতরফা মামলা নিষ্পত্তি করছে। এই যে বিষয়গুলো, এর মধ্যে দেখবেন কোনোটা সঠিক কোনোটা ব্যাঠিক, এইটা আপনার এক একটা পয়েন্ট দিয়ে আপনার আলোচনা করতে হবে। যেমন এই যে বললাম যে 24 ধারা মামলা ট্রান্সফার করতে পক্ষ থেকে নাই, কখন আছে থাকবে। আচ্ছা, তাহলে 15 থেকে 24 আলোচনা শুরু, 15 থেকে 24। হ্যাঁ, ঈদ মানে সাথে উঠায় না, সাথে বলে উঠায় নাই, কালকে নাকি করবে আসলে। আচ্ছা, এটা আপনি একটু বস্তা ম্যানেজ করে দিয়েন। ওইটা ওই যে ওই হ্যাঁ হ্যাঁ দেওয়া লাগবে, দেওয়া লাগবে। এটা ওই যতটুকু লাগে, আমি ঢাকা আসছি, যতটুকু লাগে তার 10-20 কেজি যা লাগে আপনার স্যানিটারি কিন্তু দাম নেই, তার খরচা আপনি দিয়ে দিন। হ্যাঁ, ওইটা উপরে ফেলুন, করে ফেলুন, করে ফেলুন। আর ওই যে বালু যেগুলো এক্সট্রা থাকবে পারলে ওই বস্তা করে রাখুক, ওই একটা পিক আপ করে ওই রাস্তা ওইখানে ফেলে দেবেন, যেটা সুবিধা হয়। ওদের যদি ওই পাশের খালের মাঠে ফালের সুবিধা হয় তাহলে খালে কত দিন। আর যদি মনে হয় যেন বারবার ওইখানে নেওয়ার থেকে একটু পিক আপ আসতে পিক আপ উঠে দিলাম আর ওইখানে কেউ ফেলে ফেলি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কোনটাই এটা আপনার লেবারদের যেটা সুবিধা হয়, ওটা যদি ওই পিক আপ আমার কিসে ওই যে বিদ্যুৎ অফিসে পিক আপ দিতে পারবো, ওইটা ওইটা বাদ দিয়ে আপনি এখন ধরেন যে ওই অন্যান্য জিনিসগুলো যেমন ধরেন বারবার নিয়ে ফালাবে না, ওইখানটা পিক আপটা বাসার সামনে দিলাম, ওখান থেকে টাইনে নিয়ে জাস্ট এখানে ফালাই দিন। হ্যাঁ হ্যাঁ, এটা সুবিধা হবে। দেখেন আপনি ওই যে যেখানে সাইডে কাজ চলবে ওখানে কিন্তু কষ্ট নেই।
হ্যাঁ, তারপর খাল করে ফলাইতে, খাল করে ফলাইতে। আচ্ছা, আপনি যান, যেটা ভালো মনে হয় করেন, ওই ইটের কুচা যেগুলো থাকবে ওইগুলা মনে হয় ওই আনতে চাইছে, মানে ওনারে বস্তা ওনারে দিতে হবে। বালু টলু যেগুলো ওইটা ওইটা মনে হয় যাবে, যদি অল্প পরিমাণ হয়। হুম। আচ্ছা, আপনি সকালে যান, যাই তারপরে আপনি সেটা নিয়ে আসেন। ওই আন্টি যেভাবে বলবেন, যদি সাথে চায় সাথে, আর যদি মনে হয় যে না ফালাই দেবেন, তাহলে তো এগুলো মিলে আমাদের রাস্তাটাকে উঁচু করতে পারবে। আপনাকে হবে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। মনে আসলে কেমন? কোন পর্যন্ত গেলাম? 24। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছবি তুলতে, একটু ছবি তুলে গ্রুপ আছে এখানে, গ্রুপ আছে। তাহলে এই গ্রুপের দেন, সেখানে তো এই এখতিয়ার সম্পর্কে কিছু প্রশ্ন, এটা আলোচনা হচ্ছে না। এটা হলো, এটাকে সাজেশন বলা যাবে না, এটা কি নমুনা প্রশ্ন। এটা কি নমুনা প্রশ্ন, এটা সাজেশন। একদম 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 গ্রুপে দিতে হবে। ভালোভাবে বলবেন, এটা সুন্দর দিয়ে দিচ্ছি। আগে পুরোটা হোক, তারপর তুমি পুরোটা হয়ে যাবে। ঠিক আছে। ওয়াক্ত কিছু বলবেন, স্যার আপনি বেশি না, আপনি গ্রুপে দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি। আমার চলতে পারেন। আচ্ছা, এইটা গেল। দেখেন তো, যে এখন এই যে আদালতের এখতিয়ার নিয়ে যে 1 থেকে 8 নম্বর প্রশ্ন, এইটা একটু একবার সবাই ইয়ে করেন, রিভিশন দেন, এক প্রশ্নগুলো করে দিন, দেখেন তো এই আলোচনাগুলো আমি সাথে নিই। আদালতের এখতিয়ার বলতে কি প্রত্যেক মামলা পিছনে বিবাদী নোটিশ করবে না, বিবাদী তো নোটিশ করবে না, বিবাদী কোর্টে দরখাস্ত দিবে, আদালত নোটিশ করবে। যে যে আদালতে মামলা ছিল সেখানে নাকি সেখানে কোনটায় কোন প্রেক্ষাপটে সেটা বলেন। হ্যাঁ, এই যে সুন্দর। তাহলে এই প্রশ্নের এই উত্তরের সমাধান কিন্তু 24 ধারা বলা আছে। এটা কি সুন্দর একটা প্রশ্ন করছে, যে আমি জানলাম না আমার মামলা আপনি কি করে দিচ্ছেন, বদলি করে দিচ্ছেন। তাহলে যেই প্রেক্ষাপটে আমি জানি, যখন আমাকে নোটিশ দেওয়া হবে পক্ষের আবেদনের প্রেক্ষিতে, সেখানে তো আমাকে নোটিশ দেওয়া হবে, তার মানে তো আমি জানি যে মামলা বদলি দরখাস্ত মঞ্জুর হয়েছে কি হয় নাই। এই ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই আছে। তাহলে প্রশ্ন উত্তপত্তি হতে পারে কোনটায়, যদি কোর্ট সুমোটো করে, যদি কোর্ট সুমোটো করে তাহলে আপনি তো জানেন না, তাহলে আপনি কি করবেন?
বলেন আপনি কি করবেন? আপনি আগের আদালতে চাইবেন, আগের আদালতে যাওয়ার পরে ওই আদালত বলবে এবার আপনি ওইখানে যান। এইটা 24 ধারা বলা আছে। আপনাকে ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, কি বলা আছে? রেজাল্ট এখানে দেওয়া আছে যে আপনি যদি কোর্ট নোটিশ ছাড়া কি করে, কোর্ট সুমোটো যখন মামলাটা ট্রান্সফার করবে তখন কি করবে? আপনি কই যাবেন? আপনি জানেন না। আপনি আপনার আগের আদালতে আপনি যাবেন। আগের আদালতে গেলে আগের আদালত তো জানবে যে মামলাটা আগে আছে কি নাই। নাই তো কই গেছে? ওই জায়গায় গেছে। তাহলে আপনি সেখানে যাই তারপরে মামলা কমপ্লিট করবেন। এই ঠিক আছে? আচ্ছা, এটা পড়া হয়েছে? কোনটা পড়া হয়েছে? বলছি আদালতের এখতিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আমরা এগুলো সব আলোচনা করা শেষ। আচ্ছা, হ্যাঁ, কালকে এই 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 সম্পর্কিত আরো একটু এখন মানে আপনার ইয়ে দিয়ে দিব। এরপর তো কাল প্রথমে একটা প্রশ্ন আমি লেখাবো। আগে আপনাদের লেখার ইয়েটা করতে হবে। লেখাগুলো হচ্ছে না, সেটার উপরে হবে। এটা নিয়ে আর লেখাবো না। এখন আসেন, মামলার পক্ষসমূহ, মামলার পক্ষসমূহ এইটা নিয়ে আমরা ইয়ে করি। মানে বিশেষ করে আদেশ এক, আমাদের যে আদেশ এক, বিধি এক আর বিধি তিন, কে কে বাদ ছিলেন কে কে পাবে, এগুলো তো মানে সস্তা। আর এখানে আরেকটা কি আছে, প্রতিনিধিত্বমূলক মামলা একে আর প্রতিনিধিত্বমূলক মামলা তো জানেন। মামলাটার প্রতিনিধিত্বমূলক মামলার ইয়েটা কি, যে মামলা হওয়ার পরে ওপেন থাকবে, ফোরামটা ওপেন থাকবে, যে যে কেউ চাইলে বাদী হতে পারবে, যে কেউ চাইলে বিবেচনা হতে পারবে, ফোরাম ওপেন। এখন এই ফোরাম ওপেনের শর্তটা কি, যে বাদীর খরচায় আদালত নোটিশ দিবে। কাকে নোটিশ দিবে? যারা এই মামলায় পক্ষ হইতে ইচ্ছুক এই ব্যক্তিদেরকে, যারা যারা ইন্টারেস্টেড। এখন সেই নোটিশটা দিলেন হলো পার্সোনালি দাও, ব্যক্তিগত ভাবে দাও। আর যদি সংখ্যা বেশি হয়ে যায় তাহলে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট। কথা বুঝছি না? বুঝিনি? আচ্ছা, এটা হলো ৮ এর কথা। এরপরে নন জয়েন্টার এবং মিস জয়েন্টার, ৯ আর ১৩। নন জয়েন্টার কাকে বলে? যাকে অন্তর্ভুক্ত করার দরকার ছিল, এখানে একটা টার্ম লিখে দেন, প্রপার পার্টি। প্রপার পার্টি আর হচ্ছে নেসেসারি পার্টি। এটা এটা ওটা একে কোথাও আলাদা করে কোনো ইচ্ছে নাই। নন জয়েন্টার এবং মিড জয়েন্টারের সাথে প্রপার পার্টি আর নেসেসারি পার্টি। প্রপার পার্টি মানে যথাযথ পক্ষ, প্রয়োজনীয় পক্ষ। তাহলে এই দুটি কি জিনিস? যথাযথ পক্ষ এবং প্রয়োজনীয় পক্ষ আসলে কি বোঝায়? মানে ইয়ে তো হয় না, যাদেরকে পক্ষভুক্ত না করলে মামলা মানে চলবে না। প্রপার পক্ষ, প্রপার পক্ষ। এখন দুইটার মধ্যে মূল বেসিক পার্থক্যটা কি? পার্থক্য হলো নেসেসারি পার্টির কাছে আপনি কোনো একটা প্রতিকার চান, নেসেসারি পার্টির কাছে। কারণ এখানে আবার একটা বিষয় আছে, এই যে এই কথা কি,
বুঝতে পারছেন? এটা বুঝতে হবে। এক আদেশে 5 বিধি কি লেখা দেখেন তো? প্রপার প্রপার মানে লেখা প্রপার মানে খালি বানাই বানাই করবে। এখানে নেসেসারি কথা বলা হ্যাঁ ওই নেসেসারি নেসেসারি ব্যাপারটা হলো আচ্ছা এই একটা মাথা রাখি এখানে কি বলছে যে বিবাদী সকল প্রতিকারে তার স্বার্থ থাকার দরকার নেই। এর মানেটা কি? এর মানে হলো সবাই একটু মন দিয়ে বুঝে নিয়ে পড়াটা বোঝার বিষয়। পড়া বুঝলে আমি লিখতে পারবো না, আপনি না বুঝে মুখস্থ করলে কিছু করে নিতে হবে। আমরা বাংলায় যখন বিবাদী করি একাধিক ব্যক্তিকে বিবাদী করি না, আবার একাধিক প্রতিকার চাই কিনা এই কথাটা বুঝছি না বুঝি না? একাধিক প্রতিকার চাই, আবার অনেক সময় একাধিক ব্যক্তিকে বিবাদী করি। এখন ধরেন আমি 5টা প্রতিকার চাইলাম আর 5 জনকে আমি বিবাদী করলাম। এই 1-5 বলছে প্রত্যেক বিবাদীর মধ্যে প্রত্যেক প্রতিকারের স্বার্থ জড়িত থাকার দরকার নাই। মানে কোনো না কোনো একটা স্বার্থ জড়িত থাকলেই তাকে আমি বিবাদী করতে পারবো। এই কথাটা বুঝছি। আবার অর্ডার 7 বলছে যে বিবাদীর স্বার্থ আছে এটা দেখাইতে হবে না। আপনি বিবাদী করছেন ডিপেন্ডেন্স লায়াবিলিটি আছে না প্রভিশন, যে বিবাদীর স্বার্থ দেখাইতে হবে। তাহলে কোনো না কোনো স্বার্থ, সবগুলো যত না কোনো না কোনো স্বার্থ বিবাদী মামলা কি করতে হবে দেখাতে হবে। এই কথাটা বুঝছি। এখন নেসেসারি পার্টি প্রপার পার্টি দেখি। নেসেসারি পার্টি হলো যে বিবাদীর স্বার্থ আছে, আমারও স্বার্থ আছে, বিরোধীর স্বার্থ আছে। আর প্রপার পার্টি হচ্ছে যে যার উপস্থিতি ছাড়া মামলা নিষ্পত্তি সম্ভব না, কিন্তু ব্যক্তিগতভাবে তার কোনো মামলায় স্বার্থ নাই। হলো প্রপার পার্টি। যেমন পার্টিশন সূত্র আমি দাম স্বার্থ আছে সবাইকে চাই, সহজে বুঝিয়ে দিই। আপনি যখন দলিল বাতিলের মামলা করেন, দলিল বাতিলের মামলায় সাবরেজিস্ট্রার হলো একজন প্রপার পার্টি, তার মামলায় উপস্থিতিতে প্রয়োজন, কিন্তু দলিল বাতিল হলে তার কিছু আসবে না, দলিল টিকলেও তার কিছু আসবে না। এরা বুঝছে যে প্রপার পার্টি, কিন্তু তার উপস্থিতি মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজন। আননেসেসারি পার্টি তার তো প্রয়োজন নেই, কারণ তার স্বার্থ আছে। এইটা হলো আপনার ওই প্রপার পার্টির মোকাবেলা রাখছি আমি। তাহলে পরে মামলার জটিলতা, মামলা নিষ্পত্তিতে কি হবে জটিলতা তৈরি হবে। কি নির্বাহী এরপরে আসি 1-10 খুব ভালোভাবে করবেন। কখন পক্ষমুক্তি আবেদন করা যায়, এবং দুইটা ভাবে হয়। পক্ষমুক্তি কিন্তু দুইভাবে হয়, যারা নতুন। একটা হচ্ছে পক্ষের আবেদন। পক্ষ বলতে কি? পক্ষমুক্তি আবেদন কে করতে পারবে? বাদী করতে পারবে, বিরোধী করতে পারবে। আগে পারবে, আগে পারবে। তাহলে এই জায়গাটা গ্যাপ ছিল, এই জায়গাটা গ্যাপ ছিল। এটা হলো ইয়ার জন্য বাদী বিবাদী আর যিনি মামলার প্রয়োজনীয় পক্ষ, যাকে মামলা পক্ষমুক্ত করা হয় নাই, তিনি নিজেও এসে থার্ড পার্টি হিসেবে পক্ষমুক্তির দরখাস্ত দিতে পারেন। কথাটা বোঝেন না? কে কে বোঝেন নাই হাত তুলেন, ইংল্যান্ডের সহিত হাত তুলবেন। আপনি বুঝছেন? হ্যাঁ বলো। আপনি কিন্তু প্রথমে বোঝেন, উনি বলার পরে বুঝছেন। বুঝছেন? ইমান আসতে আপনি আচ্ছা ক্লিয়ার। তাহলে এই পক্ষমুক্তি
তাহলে এইখানে যেটা আছে আপনাদের এই 1 থেকে 8 আর এই কত 3, 8 আর 3 কত হয় 11। এই 11 প্রশ্ন আজকে রাতের জন্য করা, এগুলো পড়াই সকালে আছে না সবই এখন থেকে সবাই পারবে শুধু তাত্ত্বিক ভাবে, যেমন 16 দ্বারা 6টা মানুষ যদি একবার আমাদের এখানে চলে আসে তাহলে আপনাকে 16 দ্বারা 6টা মানুষ আর এই বাংলার পক্ষ সমূহ দুইটা ক্যাটাগরি, একটা আদালতের এখতিয়ার আর হচ্ছে মামলার পক্ষ সমূহ। ডেফিনেশন হতে পারবে বিভিন্ন ফর্ম একই প্রশ্ন নেওয়ার সাবজেক্ট মাথায় রাখি, যদি আমি জানি সেটার আমি বাধ্য কেন, আমি একে তো জানি না আমি বাধ্য কেন, সোজা কথা আসছে তো। এটা গতবারেরই সাজেশন, এবারে জাস্ট মডিফিকেশন অলরেডি মডিফাই করছি। হ্যাঁ আপনি যেগুলো দিবেন এগুলো বলে কি মানে বিষয়ে আসবে, বিষয় আসবে ইনশাআল্লাহ, বিষয় আসবে ঘুরে গেছে সেই ঘুরে নিয়ে কাজে এখন করতেছে যেমন এটা বলে পক্ষে আবেদন পেশ করতে পারে মামলা আদি বিরোধী হয় না, কিন্তু কার মামলা সাক্ষ্য আর কি করে লাভ প্রপার পার্টি আর ঠিক আছে ওকে ঠিক আছে। হ্যাঁ ওটা কেন আছে ধরেন আপনার বক্তব্যের কোন একটা পর্যায়ে ইন্টারোগেটিভ করছেন আদেশ 11 তো হ্যাঁ ইন্টারোগেটিভ ইন্টারভিউটার না ইন্টারোগেটিভ প্রশ্ন না সুমারি এন্ড ইন্সপেকশন। এটা মামলায় কোন একটা পক্ষ পক্ষে সবসময় চায় যে এই পক্ষ মামলায় না জিতবে, তখন মামলা চলমান অবস্থায় তারা একটা প্লি করে যে তারা এই মামলায় মানে যারা প্রয়োজনীয় পক্ষ তাদেরকে পক্ষ করা হয় নাই। যদি প্রয়োজনীয় পক্ষ যারা নেসেসারি পার্টি, এই নেসেসারি পার্টি যদি আপনি মামলার পক্ষ না করেন তাহলে আলটিমেটলি মামলা আপনি ডিগ্রি পাবেন না, মামলায় ডিগ্রি পাবেন না, মামলা খারিজ হবে না, কোন স্টেজে খারিজ হবে না। মানে এইটা একটু বুঝাই নাকি এখানে অনেক একটা মিসনোমার আছে, মিসনোমার ক্লিয়ার 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 এইবার প্রসেসটা বড় হয়ে গেছে এত কি বলবো ভাই শোনেন আমাদের 1-13 কি বলা আছে আর 1-9 কি বলা আছে এই লেখা নো সুট শ্যাল বি ডিফিটেড কি লেখা কথা বলো পড়েন shall be lifted by reason of the with joinder or non-joinder of the parties, and that every should deal with controversies so far as clears the right interest of the party equal before it. মানে এখানে এই ধারণাটাকে বুঝতে হবে যে দিদিটা বলছে কি যে নন-জয়েন্ডার এবং মিড-জয়েন্ডারের কারণে কোনো মামলা ক্ষতিগ্রস্ত হবে নষ্ট হবে না। এটার দ্বারা মিন করছে কোনটা এটা বুঝতে গেলে কোর্ট প্র্যাকটিস থাকতে হবে। যেমন আপনি 4টা কারণে আরজি রিজেক্ট হয়ে যাবে, এই 4টা কারণ কিন্তু বেড়ে যাবে 6টা 7টা হয়ে যাবে কালকে রিটেনের জন্য কয়টা হবে 6টা হবে, রিটেনের কারণে জন্য 6টা হবে, এমসিকিউর জন্য 4টা ছিল ওটা 5 দিয়ে পড়াইছি। হ্যাঁ ঠিক আছে তো এটা একটু বুঝে নেন যে যদিও বলছে
যে মামলা ডিবিট হবে না। ডিবিট হবে না বলতে বুঝেছি কি, যেমন আর্জি প্রত্যাখ্যান করে দেন, আর্জি ফেরত দিয়ে দেন। এখন যদি কোনো সময় ধরা পড়ে প্রয়োজনীয় ব্যক্তিদের বিক্রি করে নেয়, পক্ষ করে নেয়, তাহলে আর্জি ফেরত হবে না, প্রত্যাখ্যান হবে না। কিন্তু আলটিমেটলি ফাইনাল ডিসিশনে যখন ডিগ্রি দেওয়া হয় তখন কিন্তু ডিগ্রি পাবেন। এই নির্ধারণটা লেখা হবে। এই জিনিসটা বুঝছে, বুঝছেন? মানে শুরুর দিকে মামলা ডিগ্রি হবে না, শুরুর দিকে আমরা ডিগ্রি বুঝেন। যেমন ওই আমরা পার পাইলাম রিজেক্ট, তাহলে তুমি প্রয়োজনীয় ব্যক্তিদের পক্ষ করো না, মামলা রিজেক্ট বা রিজার্ভ, এগুলো হবে না। মামলা চলবে, মামলা চলবে, কিন্তু ফাইনালি যখন দেখবে যে এই ব্যক্তি প্রয়োজনীয় পক্ষ ছিল, তাহলে আপনার সেই ব্যক্তিকে পক্ষ না করলে আদালত আপনাকে ডিগ্রি দেবে না। কেন দিবে না? যে আমাদের ফ্রেম অফ সুট আছে একটা, ফ্রেম অফ সুট অর্ডার 2, এর বলা হয়েছে যে মামলাটার আর্জিটি আমাদেরকে গঠন করতে হবে যেন মাল্টিপ্লাসিটি অফ সুট অ্যারাইজ না করে। তার মানে এখন মামলাটা আমি 5 জনের ভাঙিয়ে দিয়েছে, এই একই সম্পত্তি নিয়ে আরো 3 জন রয়ে গেছে, তাহলে এই ভাঙার পরে হেরা আইবে আবার এই সম্পত্তি নিয়ে আবার একটা মামলা করবে, তাহলে মাল্টিপ্লাসিটি অফ সুট অ্যারাইজ করে। এই গ্রাউন্ডে আপনার আদালত ফাইনালি আপনাকে কি দেবে না, বুঝতে পারছেন? এই জন্য মামলা চলা অবস্থায় সবাই চাই ও হারুক, তার মানে হারাবি কেন? বলে স্যার সব যারা যারা প্রয়োজনীয় ব্যক্তি তাদের পক্ষ করে, তখন এই এই দাবিটা তোলে কি বিরোধী পক্ষ তুলে। তখন বাদী তার কাছে জানতে চায়, আমার জানা মতে আমি সবাই দাওয়াত দিচ্ছি, 1 নম্বরে মুকাদ্দেস, 2 নম্বরে মিরাজ, হ্যাঁ, 3 নম্বরে মুক্তি সোহাগ, এদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি। আর তুমি কও কারে কারে দাওয়াত দিবি, ও লিস্ট দিবে, ওই লিস্ট দিলে তাকে ওই লিস্ট গুলোতে মুক্ত করার দায়িত্ব কার? আদালতের বাদী, দায়িত্ব কার? বাদী। আর যদি বিরোধী মনে করেন এই মাওলানা মুক্তি এদের মতো হয় যে ধূপ এর দরকারই নেই, আমি একটা দরখাস্ত দিয়া ও ইয়ে করবো, আমি আবার বলবো পক্ষ দেশে দুষ্ট, ও আবার তালিকা চাইবে, তারপর আমি তালিকা দেবো, তারপরে ও এদেরকে পক্ষ করবে, দরকার নেই। আমি নিজেই, আমার ভাই আছে, আমার মুখ আছে, তাদেরকে মামলা পক্ষ করে না, আমি নিজেই এটা কি দিয়ে দিই, দরখাস্ত দিয়ে দিই, দিতে পারি। এবার হচ্ছে, তবে আমাদের দেশের বাস্তবতা বিরোধী কখনো ব্যবস্থা দেয় না। এত ভালো মানুষ। আর আরেকটা হলো, আপনি জানছেন যে আপনার সম্পত্তি নিয়ে ওদিকে কি চলে, আপনি সচেতন যে খাইছে তো, আমি যদি না যাই তাহলে তো ওরা ভুল দিয়ে নিয়ে যাবে, নিয়ে যাবে। কারণ ওই আপনি নাই, ওই মামলায় ডিগ্রি দেবে কারে? হয় ডিগ্রি দিবে নাহলে খারিজ হবে। ডিগ্রি দিলে দেখা গেল যে তাদের ডিগ্রি পেয়ে গেল, আপনার সম্পত্তি নিয়ে চলে গেল, আপনাকে আলাদা একটা নতুন করে মামলা করতে হবে, এটা বহুত ঝামেলা। এই জন্য অনেকে জেনেই মামলা কি হয় পক্ষভুক্ত, এবার বুঝতে পারছি জি না, হ্যাঁ কিন্তু এই জন্য না, এখানে কথা আছে, এই জন্য কথা আছে, এই দাবিটা যদি সে যদি না তোলে, এই মামলা পক্ষদোষে দুষ্ট, তাহলে মামলা যে পক্ষদোষী দুষ্ট এটা কোর্ট কেমনে জানবে? কোর্ট জানবে কেমনে? বিবেদী জানাবে। এই জন্য বিবেদীকে আগে দাবি তুলতে হবে। বিবেদী যদি আগে এই দাবি না তুলে, তাহলে সে জেরায় বলতে পারবে না মামলা পক্ষদোষে দুষ্ট। এটা আবার অর্ডার 6.7 বাধা আছে, ডিপারচার, ব্যত্যয়, আরজি বা জবাবের বাইরে গিয়ে কোনো বক্তব্য কেউ কোনো সময় দিতে পারবে না। সব জায়গায় সিপিসি বুঝতে হবে, পদে পদে আটকানো আছে। আপনি চুপ করে থাকবেন, আপনি মেরে থাকবেন, শেষকালে বল দেবো, শেষকালে আপনি বল দিতে দিতে রাখবো, সুযোগ নেই, এই কথা বলার সুযোগ নাই। আপনাকে আগেই বলতে হবে, সব দাবি করেই বলতে হবে যে এই মামলার পক্ষদোষে দুষ্ট। আপনি জবাব দাবি করে যদি না বলেন, কোন পরবর্তীতে কোন স্টেজে আপনি আর এটা বলতে পারবেন যে মামলা পক্ষদোষী, জবাব দাবি স্টেজে অথবা পরবর্তীতে সংশোধন করে বলতে হবে। কিন্তু এটা কোনো সময় যদি না বলেন, তাহলে আলটিমেট পর্যায়ে বলবেন যে মামলা পক্ষদোষী দুষ্ট, কোর্ট উইল নট অ্যালাউ। হ্যাঁ, রায় দিয়ে দেবে, ওই ছাড়াই রায় দিয়ে দেবে। আবার কথাটা আসলো কেমন? কথাটা তো গ্রহণ করা হবে না, আমরা কথাটা তো কোর্ট আমলে নেবেন কি? হ্যাঁ, পরীক্ষা কি দিলাম তো? হ্যাঁ, হাসান মামুনকে মার কথাটা না বলে বলবো না কেন? সারা দোষ রায়হান হাওলাদার, হাসান আল বান্ডা,
10 এটা আমি দেখি। পেনাল কোড এটা হলো রুমের 10 এটা আমি দেখি না। দিন মোহাম্মদ 8 এটা আমি দেখি না। নাম্বার 3 তাহলে বাড়াই দিচ্ছি। এটাকে সরওয়ার হোসেন 8 এস এম রায়হান কবির থেকে 9:30 এটা আমি দেখছি। আব্দুল্লাহ আল মামুন 7। এরপরে আল মামুন মোহাম্মদ আল মামুন এটা কার? এটা কত? 7। কামরুল হাসান সোহাগ 6:30। রাশিদুল হক মিরাজ 6:30। এগুলো সব আমাদের দেশ। এই জন্য নম্বর একটু কম। এরপরে রাশিদুল আর রাশিদুলকে কত? কৌশিক 5:30। তিনি শ্যামল শ্যামল চন্দ্র সরকার 5। খুরশিদ আলম 4। মিলাদুল ইসলাম সুমন 6:30। আনিসুর রহমান 6। রেজাউল মিয়া 5। এটা কি সুইটি কে 2। এটা ঠিক আছে। ঠিক আছে দেখেন কেউ ইয়ে লিখছে চোখের যত্ন নষ্ট করা, কানের চুল নষ্ট করা, দাঁতের উপর আঘাত বা দাঁত ভেঙে ফেলা, এগুলো সব ভাই ধরছি হ্যাঁ আবার পরীক্ষা দেবেন নেবে। আচ্ছা 10 মিনিট রিফ্রেশ করে বলি। 8টা 10 করে কিছু বলো। দীর্ঘ টাইম তো। এই কোনোদিন কোশ্চেন করবে না কিছু পরীক্ষা, ঠিক আছে? 40টা ক্লাস 20 দিন 20টা পরীক্ষা, যেভাবে লেখা ছিল সেভাবে হবে। একজন থাকলে পরীক্ষা হবে। কথা ক্লিয়ার? সব আগে আর কত বলছিলেন? কত 40 দিন, 40টা ক্লাস 20 দিন ক্লাস, 40টা ক্লাস 20 দিন হলো 20 দিন ক্লাস নেবে। 40টা ক্লাস একদিন 2টা করে ক্লাস, একটা করে মডেল লিখে দেবো। প্রিভিয়াস কালকে যা ক্লাস হয়েছে 8টা পরীক্ষা হবে। গতকালকে খাতাগুলো দেখুন, তারা যেটা সংশোধন দিয়েছে আজকে যেন সেই না হচ্ছে। যেটা প্রবলেম, যেটা সমস্যা, সেটা কিন্তু অঙ্কের মতো নাম্বার সঠিক হলে পাশাপাশি দিবে। ক্লান্ত গত ক্লাসে সম্ভবত 107 থেকে 15 করেছে। এরপরে হচ্ছে আপনার প্রাইভেট ডিভিশন করেছে, অর্থাৎ 96 থেকে 170 এখন সরকার করেছে, 109 এরপরে হচ্ছে আপনার আর কি পড়াইছে, আর পড়াইছে হলো কি দর্শন, এরপর পড়াইছে হচ্ছে আপনার কি বলা হবে মেটা সাক্ষ্য। এখান থেকে
সকাল 6:30। সকাল 6:30। একটা হলো সকাল 6:30, আর একটা হলো আপনার বিকালে। যৌক্তিকতা আছে, ওগুলো তো তিরিশ নিরামিষ। এটা সামনে হবে না, 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 আপনি বলছেন সামনে আসবে না, সামনের কথা বলছেন না, সামনে আসবে না। একদম কত লাইন ক্লাস, এগুলো আগে থেকে বাইরে করে সামনে আসবে না। বাইরে কোনো সামনে আসবে না। দুইটা ক্লাস 6:30, সকাল 6:30, আর একটা হলো বিকাল 5:30। তারপর চারটায় চারটে বলছে। দিনে নেই। সাড়ে পাঁচটা আসলাম আগে। জি? তাহলে একটা কাজ আপনারা শুনে নেন। সকাল 6:30 থেকে 9টা, এবার একটা ক্লাস। কিন্তু আরেকটা ক্লাস বিকাল 4:30 পর, কত এখন ছাত্রী আমাদের সাথে সময় নিয়ে থাকে। বিশেষ বিশেষ তাই আপনারা কই যাচ্ছেন? কি হলো? আজকে 12টা বাজে, কালকে 9টা বাজছিল। কথা ব্যাপার করে ভাইয়া, কথাগুলো পার করে দেন। ঠিক আছে, ঠিক আছে। জি, আপনারা যারা অনলাইনে আছেন, আমি হচ্ছে কোশ্চেন দিয়ে দিচ্ছি, আপনারা পরীক্ষা দেন। কত করে দেন ওই যে, এতে জামাতে তো আরে